Hello students, welcome to my channel English Academic Galaxy, and here is your English teacher Priyanka ma'am who will introduce you the galaxy of English literature. আমরা এখানে খুব সহজ সরলভাবে প্রত্যেক দিনের টপিক ডিসকাস করব। তো আজকে আমাদের টপিক হলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেটা একটা শর্ট স্টোরি আর.কে নারায়ণের লেখা। তো এখানে কিছু আমি হ্যান্ড নোটস ইউজ করব তোমাদেরকে জাস্ট একটা সামারি বোঝানোর জন্য। ফার্স্টে আমরা আগে একটা সামারি জেনে নেব গল্পটার মধ্যে কি আছে, গল্পের ক্যারেক্টার্সগুলো, দেন আমরা স্টোরিটি লাইন বাই লাইন পড়ব। This story was published in 1947 by Indian Thought Publication. Rasipuram Krishnaswamy Iyer Narayan Swamy is the full name of R.K. Narayan. He was an Indian writer. He wrote fictional, mythological and non-fictional story. He wanted to make India accessible to the outside world through his literature. His writing is simple and realistic. He highlights the social context and everyday life of his characters. He created a fictional town called Malgudi for his novels and short stories. তো এখানে কি বলছে দেখো, রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ ছবি হলো এনার পুরো নাম, আমাদের যে লেখক, এবং তিনি একজন ভারতীয় লেখক ছিলেন। তিনি ফিকশনাল, মিথোলজিক্যাল এবং নন ফিকশনাল স্টোরি লিখতে পছন্দ করতেন, এবং তার যে লেখার মাধ্যমে তিনি বাহির জগতের কাছে আমাদের ভারতকে তুলে ধরেছেন তার সাহিত্যের দ্বারা। এবং তার লেখা খুবই সহজ সরল, এবং তার যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলোকে তিনি চরিত্রগুলোকে সিম্পলভাবে তিনি রাখতেন এবং তাদের দৈনন্দিন জীবনকে তুলে ধরতেন। ঠিক যেরকমভাবে আমাদের এখানের যে অ্যান অ্যাস্ট্রোলজার ডের যে এখানে মেইন ক্যারেক্টার, তার চরিত্রকেও তিনি তার দৈনন্দিন জীবনকে তুলে ধরেছেন। লাইফ ইজ অ্যাবাউট মেকিং রাইট থিংস অ্যান্ড গোয়িং অন। সো তার এটা একটা খুবই ফেমাস কোট, এবং এই ফেমাস কোটের থ্রুই, এই কোটের এই পজিটিভিটি নিয়েই চলো আমরা টেক্সটটা স্টার্ট করি। একদা এক গ্রামে একজন জ্যোতিষী তার বউয়ের সাথে বাস করতেন। তিনি প্রত্যেক দুপুরে একটি বাজারে তার জিনিসপত্র নিয়ে বসতেন। সেই বাজারে তার মতন বহু বিক্রেতা ব্যবসা করতেন। দিন রাত সেখানে বহু মানুষের ভিড় হতো। সবথেকে বেশি ভিড় হতো সেই এক বাদাম ব্যবসায়ী ও জ্যোতিষীর কাছে। লোকেরা বাদাম ব্যবসায়ীর দেওয়া অদ্ভুত নাম, যেমন বোম্বে আইসক্রিম, রাজাস ডেলিকাসি, দিল্লি আমন্ড ইত্যাদি শুনে আকর্ষিত হতেন। তেমনি জ্যোতিষীর আকর্ষণীয় দীপ্তিময় সাজসজ্জা ও চোখের উজ্জ্বলতা দেখে লোকেরা তাকে পরম সাধক বলে মনে করতেন। আসলে তিনি একজন ছিলেন প্রতারক। জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে তার কোনো জ্ঞানই ছিল না। এটি তার নিয়তি যে তিনি এরকমভাবে অর্থ উপার্জন করছিলেন। তিনি সকলের সমস্যা 10 মিনিট ধরে শুনে বুদ্ধিমত্তা কৌশলের ন্যায় তাদের বিশ্বাস অর্জন করতেন। প্রতি প্রশ্নের বিনিময়ে তিনি 3 পয়সা করে নিতেন তাদের থেকে। জ্যোতিষী সূর্যাস্তের পর বাদাম বিক্রেতার দোকানের আলোয় তার স্থান আলোকিত করতেন। এইভাবেই তিনি দিনের পর দিন কাজ করছিলেন এবং অর্থ উপার্জন করছিলেন। বাদাম বিক্রেতা দোকান বন্ধ করলেই তিনি তার সমগ্র জিনিস নিয়ে বাড়ির উদ্দেশ্যে গমন করতেন। ঠিক এমনই এক মুহূর্তে যখন জ্যোতিষী তার জিনিস গোছানোর ব্যবস্থা করছিলেন, গোছাবে বলে ঠিক করেছিলেন, এক ব্যক্তি এসে উপস্থিত। ঘটনাক্রমে সেই ব্যক্তি জ্যোতিষীকে মিথ্যেবাদী বলে দাবি করলেন। জ্যোতিষী তার বিশ্বাস জেতার জন্য ঠিক অনুরূপ শব্দের প্রয়োগ করলেন, যেমনটা তিনি বাকিদেরকে বলে তাদের বিশ্বাস অর্জন করতেন। ব্যক্তিটি সন্তুষ্ট না হওয়ায় তাদের মধ্যে একটি ডিল হলো বা চুক্তি হলো যে জ্যোতিষী সঠিকভাবে তার দক্ষতার প্রমাণ করতে পারলে, অথবা সে যদি জ্যোতিষী তার সঠিক দক্ষতার প্রমাণ না করতে পারে, ব্যক্তির দেওয়া 8 আনা সহ তাকে তার দ্বিগুণ অর্থ তাকে ফেরত দিতে হবে। জ্যোতিষী যখন ক্ষণিক চুরুটের আলোয় ব্যক্তির মুখ দেখতে পেলেন, তিনি অস্বস্তির মধ্যে পড়ে গেলেন। তিনি বাড়ি যেতে চাইলেন, ব্যক্তি তাকে জোর করলেন। আসলেই এই ব্যক্তি হলো তার পূর্ব পরিচিত, যার নাম গুরুনায়ক।
একদা এক সময় জ্যোতিষী ও গুরুনায়কের সাথে দ্বন্দ্ব হয় এবং ঘটনাক্রমে সেই দ্বন্দ্বে জ্যোতিষী তাকে মৃতপ্রায় অবস্থায় রেখে পালিয়ে যান। তিনি গ্রাম ছাড়েন এবং এই ভয়েই এই গ্রামে এসে, যে গ্রামটির নামও অজানা, এই গ্রামে এসে তিনি তার স্ত্রীর সাথে থাকা শুরু করেন এবং তিনি এটাই মনে করতেন যে তার হাতে কারোর হত্যা হয়ে গেছে। এদিকে গুরুনায়ক সুস্থ হয়ে তার অপরাধীর খোঁজে জ্যোতিষীর কাছে উপস্থিত হয়। সে জ্যোতিষীকে চিনতে পারে না। জ্যোতিষী তাই তাকে গুরুনায়ক বলে সম্বোধন করতেই প্রথমেই ব্যক্তিটি অবাক হয়ে যায়, কেননা ব্যক্তিটি তার নাম তখনও অবধি জ্যোতিষীকে বলেনি। তাই ব্যক্তিটিও তাকে সহজেই বিশ্বাস করে বসেন। এখন যখন ব্যক্তিটি তাকে তার অপরাধীর ব্যাপারে প্রশ্ন করেন, জ্যোতিষী বলেন যে তিনি 4 মাস পূর্বে পথ দুর্ঘটনায় তার নির্মমভাবে তার অপরাধীর মৃত্যু হয়। এ কথায় গুরুনায়ক সন্তুষ্ট হন এবং তাকে অর্থ উপহার দেন চুক্তি অনুযায়ী, এবং শেষে আনন্দে আত্মহারা হয়ে জ্যোতিষী বাড়ি ফেরেন। সব কথা তিনি তার স্ত্রীকে জানান এবং তার স্ত্রী অর্থ গুণে বলেন যে সেখানে 12 আনা রয়েছে। একথা শুনে জ্যোতিষী খুব রেগে যান। আরও অর্থ লাভের জন্য তিনি আফসোস করতে থাকেন এবং এটিও তার মনে একটা সন্তুষ্টির কারণ হয়ে বসে যে তার হাতে কারোর হত্যা হয়নি। গল্পের সমাপ্তি এখানেই এইভাবেই হয়ে যায়। আমরা পরবর্তী ভিডিওতে লাইন বাই লাইন এই শর্ট স্টোরিটি পড়ব। তো আজকের জন্য টাটা।